ভারতীয় মহিলারা সবথেকে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার। অলরেডি আগের একটা ভিডিওতে আমি সার্ভিক্যাল ক্যান্সারের ব্যাপারে ডিটেলড ইনফরমেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই যে ব্রেস্ট ক্যান্সার সেটার কারণ কি, সাইন সিমটমস কি আছে, ট্রিটমেন্ট কি আছে, তার প্রিভেনশন কি আছে এবং সেলফ এক্সামিনেশন যদি আমাদের করতে হয় সেটা আমরা ঠিক কীরকমভাবে করব, তার প্রপার ওয়ে কী আছে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশন আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমেই বলে রাখি, যারা এটা ভাবছেন যে আজকের ভিডিওটা শুধুমাত্র মহিলাদের জন্য, তারা একদম ভুল ভাবছেন। কারণ মহিলাদের সাথে সাথে পুরুষরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। হয়তো আপনি সারপ্রাইজ হচ্ছেন, কিন্তু এটা ট্রুথ। হয়তো তার পার্সেন্টেজ অনেকটাই কম মহিলাদের থেকে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের মধ্যেও হয়। 99% কেসে মহিলাদের মধ্যেই ক্যান্সার দেখা যায় এবং 1% কেসে সেটা দেখা যায় পুরুষদের মধ্যে। 2022 সালের একটা সমীক্ষায় দেখা গেছে 6,70,000 মহিলা এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্রেস্ট ক্যান্সার কি? ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ব্রেস্ট সেলসে বা টিস্যুতে বা মাসেলসে একটা অ্যাবনর্মাল গ্রোথ, যেটা কন্ট্রোলেবল হয় না এবং সেটা এমনভাবে গ্রোথ নেয় যে পরবর্তী ক্ষেত্রে যদি সেটাকে ডায়াগনোস করা ঠিক টাইমে না যায় তাহলে সেটা সারা শরীরে ক্যান্সারের রূপ নিয়ে ছড়িয়ে পড়তে পারে। একদম প্রথমে জানবো যে ব্রেস্ট ক্যান্সারের কারণগুলো কী কী। কারণের মধ্যে প্রথম সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেটা একদম ব্যালেন্সড নয়। নেক্সট হচ্ছে বয়সজনিত একটা সমস্যা, ওবেসিটির সমস্যা, জাঙ্ক ফুড ভীষণভাবে ইনটেক করা, অ্যালকোহল কনজামশন বা স্মোকিং। নেক্সট হচ্ছে যদি কোনো মহিলার কোনো রকমভাবে সন্তান না থাকে বা সন্তানের সংখ্যা অনেক কম থাকে। যেহেতু একটা ফাস্ট লাইফস্টাইল আমরা লিড করছি, তো অনেক ক্ষেত্রেই হয় যে ম্যারেজ অনেক লেটে হয়, তো অ্যাকর্ডিংলি বেবিও অনেক লেটে হয়। তো এই যে লেট ম্যারেজ এবং লেট বেবি নেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের সাথে কানেক্টেড। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে সময়ের অভাবের জন্য হয়তো বেবিকে প্রপার ওয়েতে ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না, বা অনেকে ফিগার নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থেকে প্রপারলি বেবিকে ব্রেস্ট ফিডিং করান না। এইটা অ্যাকচুয়ালি কিন্তু তার হেলথের জন্য ভালো নয়। এটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে অনেকভাবে বাড়িয়ে দেয়। বা অনেকেই খুব কম পরিমাণে ব্রেস্ট ফিডিং করান, মানে ব্রেস্ট ফিডিং করান কিন্তু ভীষণই কম, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। যদি তারা কখনো রেডিয়েশনে এক্সপোজড হন, বা যদি কখনো পোস্ট মেনোপজাল যে টাইম ফেজটা, সেই টাইম ফেজে কোনো হরমোনাল থেরাপি চলে, বা যদি আপনার ফ্যামিলিতে কারোর থাকে, আপনার বোনের বা আপনার মায়ের এই ব্রেস্ট ক্যান্সার জনিত কোনো হিস্ট্রি থাকে, সেই সব ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও যদি আপনি প্রসেসড ফুড ভীষণভাবে ইনটেক করেন, বা যেসব খাবারগুলোতে, যেসব ফুডগুলোতে ভীষণ বেশি পরিমাণে প্রিজারভেটিভস আছে, যদি আপনার স্পেসিফিক কিছু জিন সেইগুলোতে যদি মিউটেশন হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সাইন অ্যান্ড সিমটমস কী কী, মানে ব্রেস্ট ক্যান্সার যে হতে পারে বা হতে চলেছে, এইটা আমি ঠিক কীভাবে আগে বুঝবো। দেখুন, একদম প্রিলিমিনারি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়া একটু কঠিন, কারণ অনেক ক্ষেত্রে এটার কোনো সিমটমস থাকে না, মানে কোনো রকম পেইন বা কোনো রকম ব্যথা বা যা সিমটমস হওয়া উচিত ব্রেস্ট ক্যান্সারের, সেই সিমটমসগুলো একদম স্টেজ 1-এ অনেক ক্ষেত্রেই থাকে না। যতক্ষণে আপনি এই সিমটমগুলো বুঝবেন ততক্ষণে সেটা হয়তো স্টেজ 2 বা স্টেজ 3-তে পৌঁছে গেছে। তো বেসিক যে সমস্যা, বেসিক যে সিমটমস, সেইগুলোর মধ্যে প্রথম সেটা হচ্ছে ব্রেস্টে একটা লাম্প ফর্মেশন, একটা শক্ত কিছু পিণ্ডের মতো একটা ফর্মেশন। হয়তো আপনার হাত দিলে সেটাতে ব্যথাও করছে, বা ব্রেস্টে ব্যথা হওয়া, বা ব্রেস্ট থেকে ডিসচার্জ হওয়া। সেটা কালারলেস হতে পারে, সেটা ইয়েলো কালারের হতে পারে, সেটা ব্লাডের মতো রেড কালারের হতে পারে। এটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, সব ডিসচার্জই কিন্তু ক্যান্সারের সিমটম নয়। অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের শরীরে যে হরমোনাল ব্যালেন্স সেটা ঠিকঠাক থাকে না, তো সেই সব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের ব্রেস্ট থেকে ডিসচার্জ হতে পারে, সেটা টোটালি হরমোনাল কারণে। নেক্সট সাইন অ্যান্ড সিমটমসগুলোর মধ্যে রয়েছে ব্রেস্টের শেপ চেঞ্জ হয়ে যাওয়া, বা ব্রেস্টে ইচিনেস হওয়া, এরিওলার যে পোর্শনটা সেইটার কালার চেঞ্জ হওয়া,
বা নিপুলার যে এরিয়াটা আছে সেটা হয়তো ইনভার্টেড ছিল না, কিন্তু হঠাৎ করে সেটা ভিতর দিকে ঢুকে যাওয়া, বা ব্রেস্টের যে স্কিনটা আছে সেটার কালারটা হঠাৎ করে চেঞ্জ হওয়া, বা পিলিং অফ হওয়া, মানে যেরকম আমাদের শীতকালে স্কিনস ওঠে না, তো সেরকম ধরনের একটা স্কিন উঠে যাওয়ার ব্যাপার হওয়া। ট্রিটমেন্টের কথা যদি আসি, তাহলে একদম প্রিলিমিনারি স্টেজে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে সেক্ষেত্রে সেটা রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এগুলোর মাধ্যমেই কিওর হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এবং যদি এই ব্রেস্ট ক্যান্সারের যে টিউমার ফর্মেশনটা বা লাম্প ফর্মেশনটা বা পিন্ডোর মধ্যে যে ফর্মেশনটা সেটা যদি লিম্ফ নোডগুলো থেকে দূরে থাকে, তাহলে অনেক সময় হয় যে জাস্ট ওই টিউমারের যে পোর্শনটা সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং কয়েকটা সেশন রেডিয়েশন থেরাপির মাধ্যমে বা কেমোথেরাপির মাধ্যমে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যান। এবং আপনার টিউমারের ফর্মেশন সেটা কতটা ছড়িয়ে পড়েছে, কতটা সেল এফেক্টেড হয়েছে সেটার উপর বেস করে ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে কিছু রেডিয়েশন এবং কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যান। পরবর্তী ক্ষেত্রে কিছু হরমোনাল থেরাপি চলে যাতে সেই ক্যান্সারের যে সেলসগুলো সেগুলো রিল্যাপস না করে, বা টিউমারের যে সেলসগুলো সেগুলো রিল্যাপস না করে। এবং অনেক সময় দেখা যায় যে টিউমার ফর্মেশনের সাথে সাথেও লিম্ফ নোডেও সেটা ছড়িয়ে পড়েছে, তো সেক্ষেত্রে লিম্ফ নোডগুলোকেও সার্জারি করে বাদ দিয়ে দেওয়া হয় টিউমারটার সাথে। সেক্ষেত্রে পুরো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, যে টিউমারের পোর্শন বা যে সেল পোর্শন বাদ দিয়ে দেওয়া হলো সেটা বায়োপসি করে দেখা হয় যে এক্স্যাক্টলি কোন স্টেজে আছে, বা কতটা কেমোথেরাপির প্রয়োজন আছে, কতটা রেডিয়েশন থেরাপির প্রয়োজন আছে, কতটা হরমোনাল থেরাপির প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে আপনি কিভাবে এটাকে প্রিভেন্ট করবেন। প্রিভেন্ট করার যে একদম ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে, যদি আপনি 40-র নিচে হন তাহলে আপনি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন প্রত্যেক মান্থে। এবং অনেক সময় যদি আপনার কোনো রকম সমস্যা মনে হয় সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে সোনো ম্যামোগ্রাফি দেবেন, যেটা ব্রেস্টের একটা সোনোগ্রাফি। এবং সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম পিণ্ড বা টিউমার টাইপের ফর্মেশন দেখা যায় সেক্ষেত্রে ডাক্তারবাবু বায়োপসি করার কথা বলেন, সেটা নিডলের থ্রু হতে পারে বা কাট করে হতে পারে। এবং ভয় পাওয়ার ব্যাপার নেই, কারণ মোস্ট অফ দ্য কেসেসে এটা লোকাল অ্যানাস্থেশিয়া করেই কিন্তু করা হয়, আপনি এই পেনটা ফিল করবেন না। যদি আপনি 40-র ওপর হন সেক্ষেত্রে আপনাকে প্রতি বছর ম্যামোগ্রাফি করতে বলা হয়। এবং এইটা প্রত্যেকটা মহিলার করা উচিত এই জন্য, কারণ অবভিয়াসলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে থেকে যদি আপনি এই ম্যামোগ্রাফি করান, সেটা যদি আপনার প্রি ক্যান্সারাস কোনো রকম স্টেজও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারবে। এবং সেক্ষেত্রে অবভিয়াসলি অনেক আগে থেকে যেহেতু আপনি ট্রিটমেন্ট করাবেন, তো কোনোরকম সেটা খারাপ জায়গা পর্যন্ত পৌঁছবে না, তার অনেক আগেই আপনি কিওর্ড হয়ে যাবেন। নেক্সট হচ্ছে এই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কথা বললাম, যেটা 40-র নিচে বা 40-র উপরে যে কোনো এজেরই মহিলাদের করা উচিত। সেটা কিভাবে করবেন, যেদিন আপনার পিরিয়ডসের সাইকেলটা কমপ্লিট হলো সেই দিনটা হচ্ছে আইডিয়াল টু পারফর্ম দ্যাট ব্রেস্ট এক্সামিনেশন টেস্ট। তো সেইটার জন্য আপনি কী করবেন, সেটার জন্য আপনি আয়নার সামনে দাঁড়াবেন এবং দুটো হাতকে উপরে তুলবেন এবং আপনি নিজে ভালো করে দেখবেন যে কোনো রকম অ্যাবনর্মালিটি, সেটা আকারগত হতে পারে, সেটা স্কিনের কোনো রকম চেঞ্জ হতে পারে, কোনো রকম অ্যারিওলার হোক, নিপলের হোক বা ব্রেস্টের আকারের হোক, কোনো রকম যদি আপনার চেঞ্জ মনে হয় সেটা কিন্তু আপনি কেয়ারফুলি লক্ষ্য করবেন। এবং নেক্সট হচ্ছে আপনি আপনার এই 3টে আঙুল নেবেন ব্রেস্টের থ্রু সার্কুলার মোশনে, সেইটা আপনি চেক করবেন কোনো রকম পিণ্ড টাইপের বা কোনো রকম টিউমার, কোনো রকম শক্ত জিনিসের ফর্মেশন হচ্ছে কিনা। যদি আপনার পেন হয় অবভিয়াসলি সেটা আপনি আরও ভালো করে লক্ষ্য করবেন যে সেই জায়গাটাতে হাত দিলে বেশি করে পেন হচ্ছে কিনা। এবং এটার ক্ষেত্রে বলে রাখি, আপনি কখনো কিন্তু এইরকমভাবে টিপবেন না, যেহেতু ব্রেস্টে প্রচুর মিল্ক ডাক্টস রয়েছে, তো চান্সেস আর যদি আপনি এরকমভাবে প্রেস করেন তো সেই ক্ষেত্রে আপনার হাতে শক্ত পিণ্ড টাইপের অবভিয়াসলি লাগবে। তো সেটা কিন্তু প্রপার ওয়ে না চেক করার, তাহলে কিন্তু সেটা আপনার জন্য মিসলিডিং হবে। অনেক ক্ষেত্রেই আমরা চেক করার সময় এরকমভাবে চেক করার জন্য খুব ওয়ারিড হয়ে যায় এবং তারপরে ডাক্তারবাবু হয়তো প্রপারলি চেক করে বলেন যে না কোনো রকম ওয়ারির ব্যাপার নেই,
এবং একটা অ্যাডিশনাল পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে অনেক পুরুষদের ক্ষেত্রে এই যে ব্রেস্ট ক্যান্সারের চান্সেস থাকে সেইটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায় যদি তাদের গাইনোকোমেস্টিয়ার কোনো সমস্যা থাকে। তো যদি কারোর এইরকম গাইনোকোমেস্টিয়ার সমস্যা থাকে তারা একটু কেয়ারফুল থাকবেন, তারা একটু আগে থেকে চেক করবেন। তারা যেরকমভাবে আমি বললাম যে কিভাবে আপনি এক্সামিনেশন করবেন সেরকমভাবে আপনি এক্সামিনেশন করাতে পারেন। বা কখনো আপনার যদি মনে হয় কোনো রকম পেইন হচ্ছে, কোনো রকম অ্যাবনর্মালিটি হচ্ছে, কোনো রকম ডিসচার্জ হচ্ছে, তাহলে অবশ্য করে এইটার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে শাইনেস থেকে বা একটা লজ্জা থেকে আমরা ডাক্তারের কাছ পর্যন্ত যেতে পারি না, বা আমরা এটা বলতে পারি না। যতক্ষণে আমরা বলতে পারি ততক্ষণে এটা একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তো আপনি যদি এইটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন তাহলে অনেকাংশে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারকে আমরা কন্ট্রোল করতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।